আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আহ, রমজান মোবারক সবাইকে। ল্যাবরেটরি হ্যামাটো ল্যাবরেটরি হ্যামাটোলজি ক্লাসের মধ্যে সবাইকে স্বাগতম। আশা করি রমজানের মধ্যে সবাই খুব ভালো আছেন এবং মোটামুটি পড়াশোনার উপর দিয়ে আছেন। তো সবার সুস্থতা অবশ্যই কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আহ, মানে নিজেদের বাসার মধ্যেই থাকবেন, ইনডোরে থাকবেন। খুব প্রয়োজন ছাড়া আশা করি কেউ বের হচ্ছেন না এবং আশা করি কেউ বের হবেনও না। কারণ আজকেও একটু আগে খবরে দেখলাম আজকেও করোনা রোগীর সংখ্যা অলমোস্ট 900 পার করে ফেলছে। প্রত্যেক দিনই অলমোস্ট 900 প্লাস করে করোনা রোগী থাকতেছে। সুতরাং আমাদেরকে নিজেদের দিক থেকে সর্বোচ্চ রকমের সচেতন হতে হবে। ক্লাস নিচ্ছি। সুতরাং আমাদের নিজেদের দিক থেকে আমাদেরকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। তো আহ, ঠিক আছে, কথা না বলে আমি ক্লাসে চলে যাই। আজকে আমি আসলে হ্যামাটোলজি নিয়ে একটু আলোচনা করব। হ্যামাটোলজি প্রথম থেকে আমি আসলে কতটুকু পড়াইছি জানি না, মানে ক্লাস, সুতরাং আমি প্রথম থেকে একটু বেসিক জিনিসগুলো নিয়ে টুকটাক একটু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি, ব্লাড জিনিসটা কি। হ্যামাটোলজির খুব বেসিক জিনিস হচ্ছে ব্লাড। ব্লাড জিনিসটা কি? ব্লাড হচ্ছে the blood cell containing fluid that circulates through the heart, arteries and capillaries, carrying nourishment, electrolyte, hormones, vitamins, antibodies, heat, oxygen to the tissue, taking away waste matter and carbon dioxide. তাহলে ব্লাড হচ্ছে, আমার ডেফিনেশন অনুযায়ী যেটা বলতেছে, ব্লাড হচ্ছে একটা ফ্লুইড। ফ্লুইডটা যেটা সার্কুলেটস টু দ্য হার্ট, যেটা হার্টের মধ্যে দিয়ে সার্কুলেট করে, আর্টারি এবং ক্যাপিলারির মধ্যে দিয়ে সার্কুলেট করে, নারিশমেন্ট ক্যারি করে, আমাদের যে বিভিন্ন আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট, বিভিন্ন ধরনের হরমোনস, ভিটামিনস, অ্যান্টিবডিজ, হিট এবং টিস্যুর মধ্যে অক্সিজেনটাকে ক্যারি করে, এবং ওয়েস্ট মেটেরিয়ালস যা যা আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ওয়েস্ট মেটেরিয়ালসগুলো, যেগুলোকে বের করে নিয়ে আসে কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে। তাহলে আমরা ব্লাডের কম্পোজিশনে আসি। ব্লাডের কম্পোজিশনে আসলে দুই ধরনের কম্পোজিশন আছে। একটা হচ্ছে সেলুলার সেলুলার এলিমেন্টস, আর এটা হচ্ছে প্লাজমা। সেলুলার এলিমেন্টসের পার্সেন্টেজ হচ্ছে 45%, প্লাজমার পার্সেন্টেজ হচ্ছে 55%। সেলুলার এলিমেন্টসের মধ্যে আছে আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। আরবিসির পুরাটা নাম রেড ব্লাড সেল, ডাব্লিউবিসির পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেটস। প্লাজমা হচ্ছে 55%, যেখানের মধ্যে আছে ওয়াটার, প্রোটিন, বিভিন্ন ধরনের মিনারেলস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এক্সেট্রা। পরীক্ষার মধ্যে এই জিনিসটা খুব বেশি করে জিজ্ঞেস করে। কম্পোজিশনগুলা, ব্লাড কাকে বলে, ব্লাডের কম্পোজিশনটা পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করা হয়। আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন জিনিসটা। প্লাজমা প্রোটিন, ব্লাডের মধ্যে প্লাজমা প্রোটিন কি কি আছে? ব্লাডের প্লাজমা প্রোটিনটা ইম্পর্টেন্ট। ব্লাডের প্লাজমা প্রোটিনটার মধ্যে হচ্ছে টোটাল প্রোটিনের পরিমাণ হচ্ছে 64 to 83 গ্রাম পার লিটার অফ ব্লাড। অ্যালবুমিন, গ্লোবিউলিন, কোয়াগুলেশন প্রোটিন, আর হচ্ছে বিভিন্ন ধরনের কি আছে, ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, তাহলে আমরা পড়লাম ব্লাড কি, যেটা লাগবে। ব্লাড কাকে বলে সেটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড কাকে বলে, ব্লাডের কম্পোজিশনগুলো কি কি, ব্লাডের কম্পোজিশনটা কি, ব্লাডের মধ্যে কি ধরনের প্লাজমা প্রোটিন আছে, প্রোটিনগুলোর নাম, টোটাল প্রোটিনগুলোর নাম কি কি। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা হেমোপয়েসিসের মধ্যে। হেমোপয়েসিস জিনিসটা কি? হেমোপয়েসিস এনকম্প্রেসেস proliferation, differentiation and functional maturation of stem cell terminally differentiated blood cell। এই যে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট তৈরি হওয়াটা হচ্ছে মানে হেমোপয়েসিসের মধ্যে পড়তেছে। তাহলে আমরা ইট ইজ কনসিস্ট অফ, হেমোপয়েসিসটা কী নিয়ে কনসিস্ট করতেছে? প্রথমে থাকতেছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিসটা কি দেখেন তো? ফর্মেশন অফ আরবিসি। আরবিসি ফর্মেশনকে আমরা বলতেছি এরিথ্রোপয়েসিস। গ্রানুলোপয়েসিস,
ডাব্লিউবিসি ফর্মেশন আর মেইন নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল যদি ফর্মেশন হয় সেটাকে আমরা বলতেছি গ্র্যানুলোপয়েসিস এবং মেগাক্যারিওপয়েসিস। ফর্মেশন অফ প্লেটলেট, ফর্মেশন অফ প্লেটলেটকে আমরা বলতেছি মেগাক্যারিওপয়েসিস। আরেকটা হচ্ছে লিম্ফোপয়েসিস। লিম্ফোপয়েসিস হচ্ছে থাইমিক লিম্ফোপয়েসিস, আরেকটা হচ্ছে বোন ম্যারো লিম্ফোপয়েসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইমিক লিম্ফোপয়েসিসটা টি লিম্ফোসাইট ফর্মেশন হওয়াকে আমরা বলতেছি থাইমিক লিম্ফোপয়েসিস, আর বোন ম্যারো লিম্ফোপয়েসিস বলতেছি যদি ফর্মেশন অফ বি লিম্ফোসাইট তৈরি হয়। বি লিম্ফোসাইট তৈরি হওয়াকে আমরা বলতেছি বোন ম্যারো লিম্ফোপয়েসিস। তাহলে আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে হেমোপয়েসিসটা কি, হেমোপয়েসিসের মধ্যে এরিথ্রোপয়েসিস কি, পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয় সাধারণত, যে এক্সটার্নাল স্যারদের এটা একটা কোয়েশ্চেনের মধ্যেই পড়ে যে এরিথ্রোপয়েসিস কি, হোয়াট ইজ এরিথ্রোপয়েসিস, গ্র্যানুলোপয়েসিস কি, হোয়াট ইজ গ্র্যানুলোপয়েসিস, মেগাক্যারিওপয়েসিস কি, হোয়াট ইজ মেগাক্যারিওপয়েসিস। বইটার নাম, বইটা তো আপনাদেরকে কিনতে বলা হয়েছিল, বইটার নাম হচ্ছে এন্ডেভার প্যাথোলজি হেমাটোলজি। আমার বইটা আসলে এটা আমার নিজের বই তো এটা এটা কিছুটা ছিঁড়ে গেছে, তবে এটা এন্ডেভার, আপনাদেরকে বলা হয়েছিল এন্ডেভার প্যাথোলজি অ্যান্ড হেমাটোলজি। তাহলে আসতেছে এরিথ্রোপয়েসিস, গ্র্যানুলোপয়েসিস, মেগাক্যারিওপয়েসিস, আর এটা হচ্ছে লিম্ফোপয়েসিস। লিম্ফোপয়েসিসের মধ্যে যদি বি সেল ফর্মেশন, ফর্মেশন অফ টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট ফর্মেশনকে আমরা বলতেছি লিম্ফোপয়েসিস, আর বোন মেরু ফর্মেশন অফ বি লিম্ফোসাইট ফর্মেশন হওয়াকে আমরা বলতেছি বোন মেরু লিম্ফোপয়েসিস। আচ্ছা ঠিক আছে, এখন এরিথ্রোপয়েসিসের কিছু হেমোপয়েসিস, এই যে ফর্মেশনগুলো হচ্ছে, এরিথ্রোপয়েসিস হচ্ছে, গ্র্যানুলোপয়েসিস হচ্ছে, মেগাক্যারিওপয়েসিস হচ্ছে, লিম্ফোপয়েসিস হচ্ছে, এগুলোর কিছু স্টেজ আছে। স্টেজগুলোর নামগুলো আমরা একটু দেখব, জাস্ট রিডিং দিবেন, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। স্টেজগুলো হচ্ছে হেমোপয়েসিসে তিনটা ডেভেলপমেন্ট পিরিয়ড আছে, একটা হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড, একটা হচ্ছে ফিটাল পিরিয়ড, আর একটা হচ্ছে পোস্ট ন্যাটাল পিরিয়ড। এমব্রায়োনিক পিরিয়ড, ফিটাল পিরিয়ড, পোস্ট ন্যাটাল পিরিয়ড। এমব্রায়োনিক পিরিয়ডের মধ্যে আসতেছে হেমোপয়েসিস occurs in the mesenchymal cell in the yolk cell in first 3 months of the প্রেগনেন্সি। এমব্রায়োনিক পিরিয়ডটা ফার্স্ট ট্রিমিস্টারটা সাধারণত 3 মাস ধরে থাকে, এবং এটা কখন হয়, অকার্স হয় মেসেনকাইমাল সেল ইন দ্য ইয়ক সেল ইন দ্য ফার্স্ট 3 মান্থস অফ দ্য প্রেগনেন্সি, যেটাকে আমরা ফার্স্ট 3 মাসের প্রথম 3 মাসটাকে ফার্স্ট ট্রিমিস্টার, যখন এমব্রায়োনিক পিরিয়ডটা হেমোপয়েসিসটা হয় মেসেনকাইমাল সেল অফ দ্য ইয়ক সেল থেকে। আচ্ছা, পরেরটা আসতেছে ফিটাল পিরিয়ড। হেমোপয়েসিস অকার্স ইন দ্য লিভার অ্যান্ড স্প্লিন ফ্রম সেকেন্ড মান্থ টু 7th মান্থ, 2nd to 7th মান্থ। আচ্ছা, হেমোপয়েসিসটা লিভার এবং স্প্লিনের মধ্যে হয় সেকেন্ড মান্থ থেকে 7th, দ্বিতীয় থেকে সপ্তম মাসের মধ্যে। আর এটা হচ্ছে পোস্টন্যাটাল পিরিয়ড। হেমোপয়েসিস অকার্স ইন দ্য বোন ম্যারো আফটার বার্থ। পোস্টন্যাটাল পিরিয়ডের ক্ষেত্রে হয় হেমোপয়েসিসটা আফটার বার্থের পরে বোন ম্যারো থেকেই হয়, বাট ফ্রম 5th মান্থ হেমোপয়েসিস স্টার্টস ইন দ্য বোন ম্যারো। পঞ্চম মাস থেকে সাধারণত হেমোপয়েসিসটা বোন ম্যারো থেকে শুরু হয়ে যায়। তাহলে আমরা তিনটা স্টেজ পড়লাম, এটা হচ্ছে এমব্রায়োনিক, ফিটাল পিরিয়ড, আর এটা হচ্ছে পোস্টন্যাটাল পিরিয়ড। খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার না, তবে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্লাড কাকে বলে, ব্লাডের কম্পোজিশনটা, হেমোপয়েসিস কাকে বলে, হেমোপয়েসিস কি নিয়ে গঠিত, এরিথ্রোপয়েসিস, গ্র্যানুলোপয়েসিস, মেগাক্যারিওপয়েসিস কি, লিম্ফোপয়েসিস কি। মোটামুটি এতটুকু পড়তে পারলেই হয়ে যাবে, এতটুকু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন এরিথ্রোপয়েসিস। আমরা বলছি পরীক্ষার মধ্যে এটা জিজ্ঞেস করবে, এরিথ্রোপয়েসিস জিনিসটা কি। আমরা শুধুমাত্র বলবো, পরীক্ষায় যদি জিজ্ঞেস করে বা পরীক্ষায় যদি আসে, আমাদের আনসার হবে খুবই ইজি। ফর্মেশন অফ আরবিসি ইজ কল এরিথ্রোপয়েসিস। সিম্পল এবং ক্লিয়ার কথাবার্তা। আরবিসি ফর্মেশন হওয়াকে ফর্মেশন অফ আরবিসি ইজ কল এরিথ্রোপয়েসিস। আচ্ছা, এখানের মধ্যে আর খুব একটা বেশি কিছু লাগবে না। আচ্ছা,
বোন ম্যারো স্পিরেশন জিনিসটাই চলে আসেন, আর কিছু লাগবে না, আমরা শুধু বেসিক জিনিসগুলো পড়বো কি কি আছে, ঠিক আছে। বোন ম্যারো স্পিরেশন জিনিসটার মধ্যে চলে আসে। বোন ম্যারো স্পিরেশনটা আমরা যারা ল্যাবে কাজ করি সেটা কম বেশি পরিচিত বোন ম্যারো স্পিরেশন জিনিসটার সাথে। বোন ম্যারো স্পিরেশন হচ্ছে, বোন ম্যারো স্পিরেশন মিন্স স্পিরেশন অফ পার্টিকেল অফ বোন ম্যারো বাই এ সাকশন বাই এ হোয়াইট বোন নিডল ইনসার্টেড ইনটু দ্য বোন ম্যারো ক্যাভিটি। বোন ম্যারো ক্যাভিটির মধ্যে আমরা যখন একটা হোয়াইট বোন নিডল দিই, একটা হোয়াইট বোন নিডল দিয়ে আমরা অ্যাসপিরেশন নিই, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি বোন ম্যারো স্পিরেশন। তো বোন ম্যারো স্পিরেশন হচ্ছে নর্মাল কম্পোজিশন অফ দ্য বোন ম্যারো স্পিরেশন। নর্মাল কম্পোজিশনগুলো দেখেন, হেমোপয়েটিক সেল, রেটিকিউলিন ফাইবার, এডভেন্টিশিয়াল রেটিকুলার সেল, ভাস্কুলার সাইনোসয়েড, lymphoid follicles, macrophage and flat cell. না, এন্ডেভার অ্যানাটমি অ্যান্ড প্যারাসাইটোলজি না, আমি হেমাটোলজি ক্লাস নিচ্ছি সেকেন্ড ইয়ারের। তো হেমাটোলজি ক্লাসের মধ্যে এটা এন্ডেভার প্যাথোলজি বইটার মধ্যে হেমাটোলজি আলাদা করে দেওয়া আছে। এখন এই যে আমরা বোন মেরো হোয়াইট বোন নিডল যে আমরা বোন মেরোর মধ্যে দিব, হ্যাঁ, কেন দিব, কি ইন্ডিকেশন, কি কি ডিজিজ দেখার জন্য আমরা হোয়াইট বোন নিডলটা দিই, আমরা একটু জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ইন্ডিকেশন অফ দ্য, দেখেন, ইন্ডিকেশন অফ দ্য বোন মেরো এসপিরেশন, কি কি ইন্ডিকেশন আমরা বোন মেরো এসপিরেশনটা করি। একটা হচ্ছে ফর ডায়াগনোসিস, একটা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য, কি কি বিভিন্ন ধরনের ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, কি কি ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। একটা হচ্ছে রেড ব্লাড ডিসঅর্ডার, যেটা আমরা রেড ব্লাড ডিসঅর্ডারের মধ্যে প্লাস্টিক এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য, মেগালোপ্লাস্টিক এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য, সিডারোপ্লাস্টিক এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য, আর একটা হচ্ছে পেনসাইটোপেনিয়া ডায়াগনোসিস করার জন্য। আর হোয়াইট ব্লাড সেল ডিসঅর্ডারগুলো কি কি, সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা, গ্রানুলোসাইটোসিস, লিউকেমিয়া, লিউকোময়েড রিয়াকশন, লিউকো এরিথ্রোব্লাস্টিক রিয়াকশন, আর একটা হচ্ছে লিম্ফোমা। আর প্লেটলেট ডিসঅর্ডারটা কি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। আর আদার্স অন্যান্যগুলো কি কি, যদি হাইপারস্প্লিনিজম থাকে, সেকেন্ডারি কার্সিনোমা অফ দ্য বোনসের মধ্যে যদি কোনো কার্সিনোমা থাকে, কালাজোর, টিউবারকুলোসিস, হিস্টোপ্লাজমোসিস, একটা হচ্ছে লিপিড স্টোরেজ ডিজিজের ক্ষেত্রে আমরা সাধারণত চেক করে থাকি। তাহলে আমার বোন মেরো এসপিরেশন জিনিসটা কি, বোন মেরোর মধ্যে যখন আমি একটা হোয়াইট বোন নিডল দিব আমরা, তখন আমরা কি করব, বোন মেরো এসপিরেশন করি। আচ্ছা, বোন মেরো এসপিরেশনটা হয়। আচ্ছা, বোন মেরো এসপিরেশন ইন্ডিকেশন কি, কেন আমরা বোন মেরো এসপিরেশনটা করব। বোন মেরো এসপিরেশনের ইন্ডিকেশন হচ্ছে বিভিন্ন ডিজিজ, কিছু ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, কি কি ডিজিজ, প্লাস্টিক এনিমিয়া, মেগালোপ্লাস্টিক আমি ছবিতে দিয়েছি। আচ্ছা, আরও কিছু আছে। বোন মেরো এসপিরেশন আবার কিছু ডিজিজের প্রোগ্রেসের জন্য লাগে, যেমন কিছু ডিজিজ হয়ে গেছে সেটা কতটুকু প্রোগ্রেস করলো সেটা জানার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। যেমন টু অ্যাসেস দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ, প্রোগ্রেসটা কতটুকু প্রোগ্রেস হলো ডিজিজটা সেটা জানার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন প্লাস্টিক এনিমিয়া, গ্রানুলোসাইটোসিস। আবার রেসপন্স অফ দ্য ট্রিটমেন্ট, আমরা মেডিসিন তো দিলাম, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিলাম বা ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিলাম, ওই ট্রিটমেন্টটা কতটুকু রেসপন্স করতেছে ওই জিনিসটা জানার জন্য আমরা অনেক সময় বোন মেরো এসপিরেশন করি। যেমন অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা আমাদের যে ট্রিটমেন্ট করা হয়েছে ওই ট্রিটমেন্টটা রিয়াকশন ট্রিটমেন্টটা রেসপন্স করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা বোন মেরো এসপিরেশনটা করে থাকি। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এবার জিল্লুস স্যার ভাইভাতে আসছিল। জিল্লুস স্যার এবার ভাইভাতে আসার পরে জিল্লুস স্যার এটা বারবার জিজ্ঞেস করছিল সবার কাছ থেকে যে আপনি যখন এটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করবেন, যখন আমরা লিখি কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন করবেন, একটা পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে আমরা কি কি দেখি, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ ক্ষেত্রে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনারা সবাই অলমোস্ট ল্যাবের যারা আছে সবাই জিনিসটার আনসার দিতে পারেন নাই, বা মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে আনসারটা দিতে
মানে আনসারটা খুব একটা বেশি সন্তোষজনক ছিল না। জিনিসটা আপনাদের খুব বেশি জানা দরকার। জিল্লুস স্যার না, যে কোনো এক্সটার্নাল স্যারেরই এটা খুব একটা ফেভারিট কোয়েশ্চেন, যে আমরা যে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করব, পেরিফেরাল ব্লাড ফিল্মটার মধ্যে আমরা কী কী দেখি, কী কী পাচ্ছি। তাহলে আসেন আমরা একটু পড়ি। একটা ইনফরমেশন ক্যান বি গ্যাদার্ড ফ্রম এ পেরিফেরাল ব্লাড ফিল্ম। একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে আমরা কী কী পেতে পারি। দেখেন, রেড ব্লাড সেলের ক্ষেত্রে প্রথমে আমরা সাইজ দেখব, সেটা সাইজটা কীরকম, নর্মোসাইট, মাইক্রোসাইট, ম্যাক্রোসাইট নাকি অ্যানাইসোসাইট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাইটটা দেখব, সাইজটা কতটুকু সেটা দেখব, সাইজের সাথে তারপর আমরা দেখব শেপটা কীরকম, এটা শেপটা কীরকম, নর্মাল, রাউন্ড অ্যান্ড বাইকন, নর্মাল, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, পয়কিলোসাইটোসিস, ভেরিয়েশন ইন দ্য সাইজ, বিভিন্ন ধরনের সাইজ হতে পারে, একটা ওভাল শেপ, পেন্সিল, ওভাল শেপ হতে পারে, পেন্সিল সেল, স্প্যারোসাইট, স্টোম্যাটোসাইট, এলিপ্টোসাইট, সিকেল সেল, টিয়ারড্রপ সেল, ফ্র্যাগমেন্টেড সেল, বার্ন সেল এক্সেট্রা। তাহলে এটা শেপটা কীরকম, স্টেইনিং এটা কীরকম, স্টেইনিংটা কীরকম, নর্মোক্রোমিক, হাইপোক্রোমিক, কী ধরনের স্টেইনিং আছে, এটার মধ্যে আর কোনো ইনক্লুশন আছে কিনা। যেমন ধরেন হাওয়েল জলি বডিস থাকতে পারে, পেপিনামার বডিস থাকতে পারে, কার্বোড রিং হেন্স বডিস থাকতে পারে। তারপর ইমেচিউর কোনো সেল আছে কিনা, যেটাকে আমরা ইমেচিউর সেলগুলোর নামকে আমরা কি বলে থাকি, নর্মোব্লাস্ট। তারপর অ্যাবনর্মাল কোনো কনফিগারেশন আছে কিনা, টার্গেট সেল। তাহলে আমার বিবেচ্য বিষয় হচ্ছে, যখন আমি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করব, পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে আমি যখন আরবিসি দেখব, আরবিসির মধ্যে আমি এই জিনিসগুলো দেখে থাকি। একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে স্টেইনিং, একটা হচ্ছে ইনক্লুশন, একটা হচ্ছে ইমেচিউর সেল, একটা হচ্ছে অ্যাবনর্মাল কনফিগারেশন। ভেরি 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 ইম্পর্টেন্ট। অন্তত পরীক্ষার জন্য এই নামগুলো শিখে আসবেন, পাশেই যে নামগুলো আছে কী কী পাচ্ছি সেই নামগুলো একটু পড়ে আসবেন। হোয়াইট ব্লাড সেলের মধ্যে কী কী পাচ্ছি, তাহলে ম্যাচুরিটি, হোয়াইট ব্লাড সেলটাকে ম্যাচিওর নাকি ইম্যাচিওর, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট হুইচ আর নর্মালি অ্যাবসেন্ট, কী কী আছে, যেমন হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, ব্যান্ড নিউট্রোফিল, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট, immature cells of myeloid or lymphoid series, immature cells of myeloid or lymphoid series। এই জিনিসগুলো আমরা ডাব্লিউবিসির মধ্যে কি করে থাকি, দেখে থাকি। আর একটা দেখি, সেটা হচ্ছে প্লেটলেটের ক্ষেত্রে আমরা দেখি রিলেটিভ নাম্বারটা নর্মাল, ইনক্রিজড নাকি ডিক্রিজড, নর্মাল আছে, ইনক্রিজ বাড়ছে নাকি কমে গেছে। আর মরফোলজির মধ্যে নর্মাল অথবা এনলার্জ ফর্ম, এটা কীরকম আছে প্লেটলেটের মধ্যে। আর দেখি বিভিন্ন ধরনের প্যারাসাইট, কী কী প্যারাসাইট আছে, ম্যালেরিয়াল প্যারাসাইট উইথিন রেড ব্লাড কর্পাসেল, ম্যালেরিয়াল প্যারাসাইটটা দেখি, মাইক্রোফাইলেরিয়া দেখি, সেটা এক্সট্রা সেলুলার, তারপর হচ্ছে ট্রাইপ্যানোসোমা এক্সট্রা সেলুলার, আর হচ্ছে বেবিসিয়া মাইক্রোওয়েভ প্যারাসাইট রেড ব্লাড সেল নট ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশে পাওয়া যায় না। তাহলে আমাদের খুব ইম্পর্ট্যান্ট ব্যাপারটা আমরা এইমাত্র ডিসকাস করলাম, যেটা হচ্ছে যে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা কী কী দেখি, আরবিসির মধ্যে কী কী দেখি, ডাব্লিউবিসির মধ্যে কী কী দেখি, প্লেটলেটের মধ্যে কী কী দেখি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটু পড়ে নেবেন জিনিসগুলা, কারণ এটা বোধ ভাইবা এবং রিটেন, ভাইবাতেও আসতে পারে, রিটেনও আসতে পারে, দুইটা ক্ষেত্রেই জিনিসটা পরীক্ষার মধ্যে সাধারণত দিয়ে থাকে। সুতরাং আমাদের কাজ হবে যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলোকে অন্তত পরীক্ষার জন্য কভার করে রাখা, যাতে আমার পরীক্ষার সময় খুব একটা বেশি অসুবিধা না হয়। ওই বেসিস, ওই আগের জিনিসগুলোই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমরা সবাই কম বেশি পরিচিত জিনিসটার সাথে, ইএসআর অনেকবার শুনছি, ঠিক আছে। আসেন আমরা একটু ইএসআরটা পড়ি। ইএসআর জিনিসটা কি, যে ইএসআর কি বলতেছে দেখেন তো। ইএসআর বলতেছে, ইএসআর মিনস এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তাহলে জিনিসটা কি হয় না, কলাম অফ ব্লাড মিক্সড উইথ সুইটেবল অ্যান্টিকোয়াগুল্যান্ট। যখন অ্যান্টিকোয়াগুল্যান্টের সাথে ব্লাডটা মিক্স করা হয় অ্যান্ড অ্যালাউড টু স্ট্যান্ড ভার্টিক্যালি ইন এ ন্যারো টিউব, একটা ন্যারো টিউবের মধ্যে ভার্টিক্যালি আমরা স্ট্যান্ড করি, দ্য ফর্মড এলিমেন্ট সেটেল ডাউন, আমাদের যে ফর্মড এলিমেন্টগুলো ছিল আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট সেটেল ডাউন লিভিং দ্য ক্লিয়ার প্লাজমা অ্যাবাভ। তাহলে
ফর্মড এলিমেন্টগুলো সেটেল ডাউন হয়ে যায়, নিচের দিকে চলে যায় এবং ক্লিয়ার প্লাজমাটা উপরের দিকে চলে আসে, লিভিং দ্য ক্লিয়ার প্লাজমা অ্যাবাভ, উপরের দিকে প্লাজমাটা চলে আসে। দ্য রেট এট হুইচ দি সেডিমেন্টেশন টেক প্লেস, যে সময়টার মধ্যে, যে রেটটার মধ্যে এই সেডিমেন্টেশন হয় ইন ফার্স্ট আওয়ার, 1 ঘন্টার মধ্যে, সেটাকে আমরা বলি এরিথ্রোসাইট সেডিমেন্টেশন, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট অথবা ইএসআর। তাহলে আমি আবার বলতেছি, ডেফিনেশনটা একটু দেখেন। ইএসআর মিন্স এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট when a column of blood mixed with suitable anticoagulant is allowed to stand vertically in a narrow tube, the formed element settle down, formed element গুলা settle down হয়ে যায়, leaving the clear plasma above, প্লাজমাটাও উপরের দিকে চলে আসে। the rate at which this sedimentation take place in ফার্স্ট আওয়ার, যেই সময়টার মধ্যে এই সেডিমেন্টেশনগুলো হয় 1 ঘন্টার মধ্যে, সেটাকে আমরা বলতেছি এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সংক্ষেপে যেটার নাম হচ্ছে ইএসআর। তাহলে আমরা মেথডস অফ এস্টিমেশন অফ ইএসআর এর মেথডগুলো কি মেথডের মধ্যে আমরা ইএসআরটাকে এস্টিমেশন করি, দুইটা মেথডে করি, একটা হচ্ছে ওয়েস্টার্ন গ্রিন মেথড আর একটা হচ্ছে উইনট্রপ মেথড। তাহলে কি মেথড? ওয়েস্টার্ন গ্রিন মেথড আর একটা হচ্ছে উইনট্রপ মেথড, ওয়েস্টার্ন গ্রিন অ্যান্ড উইনট্রপ মেথড। আচ্ছা, মেথডগুলোর মধ্যে আসতেছে ওয়েস্টার্ন গ্রিন মেথড আর উইনট্রপ মেথডের মধ্যে। ওয়েস্টার্ন গ্রিন মেথড হচ্ছে মেইলের ক্ষেত্রে হচ্ছে 0.0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 0 to 20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। ওয়েস্টার্ন গ্রিন মেইলের ক্ষেত্রে হচ্ছে 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 0 to 20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। আর উইনট্রপ মেথডটা হচ্ছে 0 to 8 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, কিসের ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? আচ্ছা, ইএসআরটা কেন আমরা করতেছি? ইএসআর হ্যাজ নো স্পেসিফিক ডায়াগনস্টিক ভ্যালু, শুধুমাত্র ইএসআর দিয়ে আমরা কোনো কিছু ডায়াগনোসিস করি না, ঠিক আছে? কিন্তু ইট ইজ ইনক্রিজেস ইন ভেরিয়াস নন স্পেসিফিক কন্ডিশন, কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশনে গিয়ে ইএসআরটা বেড়ে যায়। তো ইএসআরটা বাড়ে অথবা কমে, মানে ইএসআরের একটা তারতম্য হয়। ওইখান থেকে আমরা বুঝতে পারি যে ইএসআরটা আমাদেরকে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের দিকে, মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের একটা ইন্ডিকেশন দেয়। তারপর ইএসআর ইজ এ নন স্পেসিফিক সাপোর্টিভ টেস্ট, আর হচ্ছে ইএসআর ইজ ডান টু অ্যাসেস দ্য প্রগনোসিস কোর্স অফ দ্য ডিজিজ ইন রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। আচ্ছা, ইএসআরটা আমরা সাধারণত কোনো একটা ডিজিজের ট্রিটমেন্ট কোনো একটা ডিজিজ প্রগনোজ করার জন্য অথবা অনগোয়িং ট্রিটমেন্টটাই কতটুকু কাজ করতেছে সেটা দেখার জন্য আমরা সাধারণত ইএসআরটা করে থাকি, এই আর কি। তাহলে এখন আমি আসলে একটু দেখি কোন কোন কন্ডিশনের মধ্যে ইএসআরটা বাড়ে আর কোন কোন কন্ডিশনের মধ্যে ইএসআরটা কমে। কি কন্ডিশনের মধ্যে ইএসআরটা বাড়ে, কি কন্ডিশনের মধ্যে ইএসআরটা কমে। তাহলে আসেন ইএসআরটা কিসে বাড়ে আমরা একটু দেখি। বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল কন্ডিশন, ওল্ড এজ, যারা বয়স্ক লোক ওদের ক্ষেত্রে ইএসআরটা একটু বাড়তি থাকতে পারে। ওভার দ্য এজ অফ 60 ইয়ার, 60 বছরের বেশি ক্ষেত্রে ইএসআর অফ 30 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার মে বি নর্মালি আমাদের ওয়েস্টার্ন গ্রিন মেথডের মধ্যে মেলের ক্ষেত্রে 0 to 10 মিলিমিটার হচ্ছে ইন ফার্স্ট আওয়ারের মধ্যে হচ্ছে নর্মাল। কিন্তু যদি পেশেন্টের এজ ওল্ড হয়, বয়স্ক লোক হয়, সেই ক্ষেত্রে আমরা 0 to 30 মিলিমিটারটাকেও আমরা কি করতে পারি? নর্মাল বলতে পারি। 0 to 30 মিলিমিটার, এই যে লিখলো, এই যে ইএসআর 30 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার মে বি নর্মাল। তারপর হচ্ছে প্রেগনেন্সি, যখন প্রেগনেন্সির ক্ষেত্রে ইএসআরটা বাড়তে পারে। ভ্যাকসিনেশন, বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের সময় ইএসআরটা বাড়তি থাকতে পারে। আর আসেন প্যাথোলজিক্যাল কন্ডিশন, বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে ইএসআরটা বাড়তি থাকতে পারে। কি প্যাথোলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে ইএসআরটা বাড়ে? একটা হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফেকশন, অ্যাকিউট এবং ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে ইএসআরটা বাড়তি থাকে। নিওপ্লাজম এর ক্ষেত্রে বাড়তে থাকে। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোলাজেন ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটাটাস। তারপর হচ্ছে রেনাল ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে প্যারাপ্রোটিন ইনক্লুডিং ডিসঅর্ডার সাচ এস মাল্টিপল মাইলোমা, মাইক্রোগ্লোবিনোমিয়া, এটা হচ্ছে সিভিয়ার এনিমিয়ার ক্ষেত্রে ইএসআরটা, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা কি থাকে? বাড়তে থাকে। আচ্ছা, এবার আসেন আমরা একটু পড়ি। হ্যাঁ, তাহলে আমরা পড়লাম কি ইএসআর জিনিসটা কি, ইএসআর এর মেথডগুলো কি, ইএসআর এস্টিমেশনের মেথডগুলো কি, মেথড অফ ইএসআর এস্টিমেশন,
ইএসআর এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো কী কী, খুব বেশি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো, এবং কি কি কন্ডিশন আছে যেটা ইএসআর এর সাথে রিলেটেড। আচ্ছা, এইবার আসেন আমরা একটু আরেকটা জিনিস করি। মেনশন দ্য কসেস অফ হাই ইএসআর। স্কাই রাইস মার্ক রাইস অফ দ্য ইএসআর। ইএসআরটা বাড়বে, কি কি কারণে বাড়বে সেটা আমরা একটু দেখি, কসেসগুলো পড়ি। প্রথমত হচ্ছে কসেস মার্ক হাই রাইস স্কাই রাইস অফ দ্য ইএসআর। তাহলে কি কি ডিজিজগুলোর নাম, তাহলে ডিজিজগুলো কি কি, কোন কোন ডিজিজের ক্ষেত্রে ইএসআরটা বাড়বে? প্রথমত হচ্ছে টিউবারকুলোসিস, কালাজ্বর, মাল্টিপল মায়োলোমা, কানেকটিভ টিস্যু ডিজিজ, তারপর হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার এবং এপ্লাস্টিক এনিমিয়া, যেটার ক্ষেত্রে আমার ইএসআরটা বাড়বে। আর ইএসআরটা কমে কোন কোন ডিজিজের ক্ষেত্রে? দেখেন, ইএসআরটা কমে পলিসাইথেমিয়ার ক্ষেত্রে, সিকেল সেল এনিমিয়ার ক্ষেত্রে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের ক্ষেত্রে, হ্যাপাটিক ফেলিওরের ক্ষেত্রে। তাহলে ইএসআরটা কমে কিসের কিসের ক্ষেত্রে? পলিসাইথেমিয়া, সিকেল সেল এনিমিয়া, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এবং হ্যাপাটিক ফেলিওরের ক্ষেত্রে ইএসআরটা কি হয়? কমে যায়। আচ্ছা, তাহলে আসেন পরীক্ষায় যেটা, এবার আসেন হিমোগ্লোবিনের মধ্যে। পরীক্ষায় যেটা খুব বেশি জিজ্ঞেস করা হয় এবং আপনারা বারবারই আনসার করতে ভুল করেন, এটা মোটামুটি সবার কাছ থেকে জিজ্ঞেস করা হয়, অলমোস্ট 98% স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করা হয় যে নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত। নর্মাল হিমোগ্লোবিন লেভেলটা আসলে আপনাদের পাস করার একটা মানে উপায়। যখন কিছুই পারবেন না তখন আপনাকে হিমোগ্লোবিন লেভেলটা কি হলেও জিজ্ঞেস করবে, এবং হিমোগ্লোবিন লেভেলটা যদি না মানে না বলতে পারে তখন সেক্ষেত্রে খুব একটা বেশি আর সুযোগ থাকে না পাস করানোর, বা স্যারেরাও তখন খুব একটা বেশি আশা ছেড়ে দেয়। তাহলে হিমোগ্লোবিন লেভেলটা প্রত্যেকেরই যাতে মুখস্থ থাকে এবং সবাই জানেন, জিনিসটা জানা উচিত। আসলে হিমোগ্লোবিন লেভেলটা, যেহেতু আপনারা ল্যাবে কাজ করেন বা এই হিমোগ্লোবিন লেভেল দিয়ে অনেক কিছু ডায়াগনোসিস হয়, সুতরাং হিমোগ্লোবিন লেভেলটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং পরীক্ষার জন্য তো মাস পাস করার জন্য হিমোগ্লোবিন লেভেল জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে নর্মাল হিমোগ্লোবিন লেভেলটা কত? মেল আর ফিমেলের ক্ষেত্রে আমরা পড়বো। মেলের ক্ষেত্রে হচ্ছে নর্মাল 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কত? মেলের ক্ষেত্রে হচ্ছে 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 11.5 to 16.5 গ্রাম পার ডেসিলিটার। তাহলে নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত? মেলের ক্ষেত্রে কত? 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 11.5 to 16.5 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এখন আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে হিমোগ্লোবিন ছেলেদের বেশি কেন, মেয়েদের কম কেন? এটা একটা কথা হতে পারে। তাহলে নর্মাল এই হিমোগ্লোবিন ইজ মোর ইন মেল দেন ফিমেল। ছেলেদের চেয়ে মেয়েদের হিমোগ্লোবিন কম হওয়ার কারণ হচ্ছে মেলের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে স্টিমুলেট এরিথ্রোপয়েসিস, যেটা এরিথ্রোপয়েসিসকে স্টিমুলেট করে। এই কারণে ছেলেদের হিমোগ্লোবিনটা বেশি, মেয়েদের হিমোগ্লোবিনটা কম। আচ্ছা, এই যে হিমোগ্লোবিনের অভাবে বাংলাদেশে কি কি সমস্যা হয়? বাংলাদেশে যে কমন দুইটা ডিজিজ হয়, মানে কমন হিমোগ্লোবিন ডিসঅর্ডার ইন বাংলাদেশ, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, যেটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, আরটা হচ্ছে হিমোগ্লোবিন ই ডিজিজ। তাহলে একটা হচ্ছে থ্যালাসেমিয়া, আরটা হচ্ছে হিমোগ্লোবিন ই ডিজিজ, যেটা হিমোগ্লোবিনের অভাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন হয়ে থাকে। তো এই আর কি, আজকের দিনের জন্য আমরা এতটুকুই পড়াবো। আমরা আমি আপনাদের থেকে কোয়েশ্চেন আশা করি আপনারা ক্লাসটা বুঝছেন, এবং মেসেজ বক্স আছে, মেসেজ বক্সে আপনারা কোনটা যেটা বুঝেন নাই সেটা আমাকে মেসেজ পাঠান, আমি চেষ্টা করব আবার রিভিউ করার। আপনারা আমাকে মেসেজ পাঠান। কোনোটা না বুঝে থাকলে গ্রুপের মধ্যে আপনি মেসেজ বক্সের মধ্যে লিখতে পারেন, আমি জিনিসটা নিয়ে আবার একটু, যেহেতু ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার আগে আর একটু আলোচনা করে দিতে পারি। জি, পিবিএফে এটাই দেখি, আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটে কী কী আছে সেটাই দেখি।
শাহনিয়াজ পারভেজ সোহেল স্যার দেখতেছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা, কেমন আছেন স্যার? হ্যাঁ, থ্যালাসেমিয়া নিয়ে ক্লাস নিব আমরা। আসলে থ্যালাসেমিয়া নিয়ে ক্লাস হবে আরও পরে। আমরা প্রথম দিকে শুরু করছি, তো যখন থ্যালাসেমিয়া আসবে তখন থ্যালাসেমিয়া নিয়ে অবশ্যই ক্লাস হবে। থ্যালাসেমিয়া নিয়ে স্পেসিফিক, থ্যালাসেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, লিউকেমিয়া, এগুলো নিয়ে খুব স্পেসিফিক আলাদা আলাদা করে ক্লাস হবে। আপনারা নিয়মিত ক্লাসে আসবেন, ক্লাসগুলো খেয়াল করবেন, কখন কি পড়াচ্ছি এটা খেয়াল করবেন। বোন মেরুর কোন পোর্শনটা, বোন মেরুর কোন জিনিসটা বুঝতে পারেন নাই? বোন মেরুর কোন জিনিসটা বুঝতে পারেন নাই বলেন, আমি আসতেছি, বোন মেরুর জিনিসটা আবার বুঝাই দিচ্ছি। হিমোগ্লোবিন পার্সেন্টেজ নিয়ে আলোচনা। হিমোগ্লোবিনের পার্সেন্টেজ তো বললাম দুইটাই, একটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কত আর মেয়েদের ক্ষেত্রে কত, এইটাই হলে এটা জানতে পারলেই হচ্ছে। আর হিমোগ্লোবিনের ফাংশনটা কী, হিমোগ্লোবিন কেন করব, হিমোগ্লোবিনের ডিসঅর্ডারগুলো কী কী, এই জিনিসগুলোই জানতে হবে, আর খুব একটা বেশি কিছু লাগবে না। বোন মেরু নিয়ে, বোন মেরু, বোন মেরুর কোন পোর্শনটা বুঝতে পারেন নাই আপনি? এই যে পেরিফেরাল ব্লাড ফিল্মটা আপনারা বলছেন, পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখেন। পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা কী কী দেখি? রেড ব্লাড সেলের ক্ষেত্রে আমরা কী কী দেখি? রেড ব্লাড সেলের ক্ষেত্রে আমরা সাইজ দেখি, শেপ দেখি, কোন স্টেইনিংটা দেখি, ইনক্লুশনস আছে কিনা দেখি, ইম্যাচিউর সেল এবং কোনো অ্যাবনর্মাল কনফিগারেশন আছে কিনা সেটা দেখে থাকি। আর হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রে আমরা দেখি ম্যাচুরিটিটা দেখি, ডিফারেন্সিয়াল কাউন্টটা দেখি, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি, প্রেজেন্স অফ সেল হুইচ আর নর্মালি অ্যাবসেন্ট। কিছু সেল থাকে যেগুলো সাধারণত অ্যাবসেন্ট থাকে, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে আমরা ওই সেলগুলা আছে কিনা সেটা দেখি। আর প্লেটলেটের ক্ষেত্রে দেখি রিলেটিভ নাম্বার অ্যান্ড মরফোলজিটা দেখি। আর কারো আমার কোনো কোয়েশ্চেন আছে? সম্ভবত মানে বুঝলাম না ব্যাপারটা, সম্ভবত কেন হবে? আপনি কি বই, আপনার কাছে বইটা নাই? একটু বইটা খুলেন, বইটা খুলে স্পেসিফিকলি একটু দেখেন কোথা থেকে নে, কেন নে, বোন মেরু কোথা থেকে নে। বোন মেরু আমরা বোন মেরু অ্যাসপিরেশনটার কথা বলতেছেন না? বোন মেরু অ্যাসপিরেশনটার ক্ষেত্রে আমরা বোন মেরু থেকেই একটা স্পিরিট নিই, একটা নিডল নিয়ে বোন মেরু এক্সামিনেশন করার জন্য, বিভিন্ন ডিজিজ কন্ডিশনটা বোঝার জন্য। এটাই বোন মেরু থেকে, বোন মেরু কোথা থেকে নেয় না, বোন মেরু থেকে আমরা অ্যাসপিরেশন নিই, কেন নিই? বিভিন্ন ধরনের ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। আমি ছবিগুলো দেখাচ্ছি কোথা থেকে কী কী ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। যেমন রেড ব্লাড সেলের কিছু ডিজিজ আছে, প্লাস্টিক এনিমিয়া, মেগালোপ্লাস্টিক এনিমিয়া, সিডারোপ্লাস্টিক এনিমিয়া, প্যানসাইটোপেনিয়া। ডাব্লিউবিসির কিছু ডিজিজ আছে, সাবলিউকেমিক, অ্যাকিউট লিউকেমিয়া, মাল্টিপল মাইলোমা, গ্রানুলোসাইটোসিস, লিউকেমিয়া, লিউকোমাইড রিয়াকশন, লিম্ফোমা। প্লেটলেটের কিছু ডিজিজ আছে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এবং বিভিন্ন অন্যান্য ডিজিজ যেমন সেকেন্ডারি কার্সিনোম অফ দ্য বোন, কালাজ ও টিউবারকুলোসিস। বিভিন্ন ক্ষেত্রে আমরা কোনো একটা ডিজিজের প্রোগ্রেসটা দেখার জন্য, ঠিক আছে,
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিজিজের প্রোগ্রেসটা বোঝার জন্য করে, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া প্রোগ্রেসটা কতটুকু হলো সেটা বোঝার জন্য করে এক গ্রানুলোসাইটোসিস। আর 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 অন্য ক্ষেত্রে আমরা ধরেন বিভিন্ন ট্রিটমেন্ট করতেছি, ট্রিটমেন্টটা কতটুকু কাজ করতেছে সেটা দেখার জন্য আমরা অনেক সময় বোন ম্যারো স্টাডি করে থাকি, যেটাকে অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডি করি, আমরা ট্রিটমেন্টে কতটুকু ট্রিটমেন্টটা কাজ করতেছে, প্রোগ্রেস অফ দ্য ডিজিজ, রেসপন্স টু দ্য ট্রিটমেন্টটা দেখার জন্য সাধারণত। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা বই নিয়ে বসবেন, আপনারা আসলে মানে যেদিন ক্লাস থাকবে হ্যামাটোলজি পোর্শনটা নিয়ে বসবেন। থ্যাংক ইউ স্যার, আসলে আমাদের কাছে তো বই নেই, একটু প্রবলেম হচ্ছে। জি, বইটা নিয়ে বসাটা খুব ইম্পর্ট্যান্ট, আসলে আপনি বই ছাড়া খুব একটা বেশি বুঝবেন না। অ্যাটলিস্ট বইটা থাকলে, এই অ্যান্ডেভার বইটা তো আমি ক্লাসের মধ্যেও বলছি প্রথম থেকেই যে এই বইটা কিনে ফেলবেন। এই বইটা কিনে ফেললে হবে কি আপনার পড়াটা যেহেতু আমি এই বইটা ফলো করি এবং এই বইটাই মোটামুটি কনসাইজ হয়ে পড়াশোনাগুলো রেডি করা আছে, আপনাদের জন্য সুবিধা হবে। এই বইটা একটু কষ্ট করে কিনে নেবেন। আর তাহলে যদি বই না থাকে তাহলে অ্যাটলিস্ট পড়ানোর সময় যতটুকু পারেন নোট করে রাখবেন, যাতে আপনি পরে যখন লকডাউন শেষে বইটা কিনতে পারেন, আপনি পড়াগুলো বুঝে নিতে পারেন, বা পড়াগুলো অ্যাটলিস্ট আপনি বইয়ের মধ্যে দাগাই নিতে পারেন। জিনিসটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এটা। স্যার লকডাউনের জন্য বই কেনার, ঠিক আছে আমি বুঝতে পারছি বই কেনার, অ্যাটলিস্ট ক্লাসের সময় বইয়ের মধ্যে একটু মানে দাগায় রাখবেন। আর লকডাউনে কেন বই কিনতে হবে সারা বছর? এই লকডাউন তো হলো ধরেন মার্চের 20 তারিখের পর থেকে, লকডাউন হয়েছে মার্চের 20 তারিখের পর থেকে। আপনারা তো অনেক আগে থেকে চাইলে বইটা আরও আগেই কিনতে পারতেন, বইটা কিনলেন না কেন? বই তো আরও আগে কিনা উচিত ছিল আপনাদের। লকডাউনের সময়ই যে বই কিনতে হবে তা তো না, ক্লাস তো শিডিউল ক্লাস তো শুরু হয়েছে অনেক আগে। ঠিক আছে, তাহলে হ্যামাটোলজি ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আপনারা যদি বই নাও পান, সিনিয়র কারোর কাছ থেকে যদি পারেন বইটা একটু কালেকশন করে নেবেন, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। রমাদান মুবারক সবাইকে, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা এই যে দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতিটাকে কাটাই উঠতে পারি। আর কি সেফটিটা মেনটেন করবেন, বারবার বলি আমি, সব ক্লাসের শেষেই বলি সেফটিটা মেনটেন করবেন। খুব কাজ না থাকলে আউটডোরে যাওয়ার দরকার নেই, খুব কাজ না থাকলে আউটডোরে যাওয়ার দরকার নেই। দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম।